বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে, যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দিয়ে মানুষ হয়ে বাইরে গেছেন, তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা, ওয়ান সাইডেড কথা শুনে ওদের। তারা তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না, ইউনিল্যাটারালি, ওয়ান সাইডেড। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন। তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়। বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি, ভালোবাসি। আমরা একই ভাষায় কথা বলি। আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন। সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করেন আমাদের 20,000 পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং 3 জনকে খুন করেছেন। আমাদের এখানেও কিন্তু 1.5 কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের। মনে রাখবেন, আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না, তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায়। উড়িষ্যাতে সবচেয়ে বেশি, পুরীতে আমাদের লোকেরা যায়। উড়িষ্যায় ট্যুরিজম, বাংলার ট্যুরিজম উড়িষ্যাকে ডেভেলপ করে। জগন্নাথ, জয় জগন্নাথ করতে সবাই যায়। উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে। কারণ আমাদের এখন একটা পরিযায়ী শ্রমিকদের একটা অ্যাপ আছে। আমি তারপরে নিজে চিফ মিনিস্টারকে বললাম, আপনার রাজ্যে কেন এটা হচ্ছে? আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায়, বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে। এটা কি? বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয়, জেনে রাখুন, তখন কোনো বিচার হয় না। আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক, আমরা একটি লোকও তাকে সমর্থন করি না। চুপচাপ আছি, নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে পরিষেবাটা দিন। ইতিমধ্যেই 7 লক্ষ লোক যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। ইনডোর অ্যাডমিশন আমাদের প্রায় 70,000 রোগীকে আমরা দিতে পারিনি। অনেক 7,000-এর বেশি সার্জারি, যেটা প্ল্যান্ড সার্জারি ছিল, সেগুলোকে ডিফার করতে হয়েছে। 1,500-এর বেশি মানুষকে, যেটা কার্ডিওলজিতে আমাদের ক্যাথ ল্যাবগুলোতে ট্রিটমেন্ট হয়, সেটা দিতে পারিনি। এই ছাড়া ম্যাডাম আমাদের বেশ কয়েকটা ডেথও হয়েছে, যেটা আমরা কয়েকটা মিডিয়া রিপোর্ট থেকে আর বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। প্রায় 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি, পর্যন্ত 23টা হয়েছে। আমরা তোমার ধরো হসপিটালে এসছে কিন্তু ফিরে গিয়ে ট্রিটমেন্ট পায়নি, বাড়িতে মারা গেছে, সেই কেসগুলো বুথ লেভেল থেকে খোঁজ নাও। ইয়েস ম্যাডাম, সেগুলো ক্ষেত্রে মেলে কিন্তু পুরোপুরি, কেন আমাদের প্রায় অনেকগুলো রেজিডেন্ট ডক্টর আমাদের ব্যাকবোন মতো কাজ করে, সিনিয়র ডক্টররা আপ্রাণ কাজ করে যাচ্ছেন, কিন্তু প্রবলেমটা অনেক বেশি আকারে এখন নিচ্ছে ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে, আজকে সুপ্রিম কোর্ট বলেছে, আশা করি তারা যদি মনে করেন তারা কথা বলে এটাকে শর্ট আউট করবেন। ইজ ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। যাই হোক, দিদি অর্ডার হয়েছে। সিএমওএইচ আমি জানি, সিএমওএইচ, বিএমওএইচ যারা আছেন, ইয়েস ম্যাডাম, তাদের সকলকে বলো অ্যাক্টিভেট করতে হসপিটালগুলো ভালো করে। ইয়েস ম্যাডাম। যাতে কোনো মানুষ পরিষেবা না পেয়ে মারা যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ইয়েস ম্যাডাম। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো টাকা নিয়ে করছে। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। ইজ ইট নট এ ফ্যাক্ট? ইয়েস ম্যাডাম, এটা ফ্যাক্ট আছে। আমরা
ব্যবস্থাগুলো নিচ্ছি ম্যাডাম, আমরা অলরেডি নামগুলো আইডেন্টিফাই করেছি। এবং এতে কর্পোরেট বিজনেস বেড়েছে, কিন্তু ভাগ্যিস আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল বলে কিছুটা পাবলিক ট্রিটমেন্ট পেয়েছে। বিকজ প্রাইভেট হসপিটালে দুটো চোখ কাটার অপারেশন করতে গেলে 2 লাখ টাকা নিয়ে নিচ্ছে। যে 5 লাখ টাকাটা তার পরিবারকে সে দিতে পারত সারা বছরে, সেই টাকাটা একটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো তো মানবিক সমস্যা। সব রাজনৈতিক দলকে বুঝতে হবে মানুষ কিন্তু রাজনীতির ঊর্ধ্বে। রোগের কিন্তু কোনো বিচার হয় না। একটা কার্ডিয়াক পেশেন্ট যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না পায়, সে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্টে মারা যায়। যার ঘরে না হয় সে এটা বুঝতে পারে না। ক্যাথল্যাব ছিল না বলে একজন মা তার ছেলেকে কিডনি দিয়েছে, কিন্তু বাঁচাতে পারল না, কারণ ক্যাথল্যাবটা চেঞ্জ করা হয়নি। হার্ট অ্যাটাক কখনো অপেক্ষা করে কারোর জন্য? না কিডনি ফেলিওর অপেক্ষা করে ডায়ালিসিস না করার জন্য? এই সমস্যাগুলোকে সমাধান করা দরকার। যদি নারায়ণ, তুমি তো অনেকবার গেছো, কথা বলেছো, তোমার কথায় কাজ হয়নি। তুমি ডিএমএ কেও পাঠিয়েছো, কথা বলেছো। তুমি ডিএইচএস কেও পাঠিয়েছো, কথা বলেছো। ইয়েস ম্যাডাম। তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি। ইয়েস ম্যাডাম। দেখে নাও, যদি কথা বলতে চায় ইয়েস ম্যাডাম, তাহলে আমাকে ইনফর্ম করো। ইয়েস ম্যাডাম। বিনীতের সাথে ওরা ডেপুটেশন দিতে গেছে, বিনীত ওদের মিট করেছে এবং বিনীত প্রায় 2 ঘন্টা কথা বলেছে। আমাদের গভর্নমেন্ট লেফট ফ্রন্ট গভর্নমেন্ট নয়, আমি অন রেকর্ড বলছি। সিঙ্গুর নিয়ে আমি 26 দিন হাঙ্গার স্ট্রাইকে ছিলাম কলকাতায়, একবারও তারা কেউ আমার সাথে কথা বলেনি। জেনে রাখুন, তাপসী মালিক একটা গরিবের মেয়ে, কৃষকের মেয়ে, ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে। তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি, কেসটা সিবিআইয়ের কাছে ছিল। নন্দীগ্রামের 14 জনের সাজা এখনো পর্যন্ত জানি না। আরো 10 জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত, তারা এখনো ফিরে আসেনি। আজকে প্রায় 2008-এর ঘটনা, এটা হচ্ছে 24-16 বছর। তাদের সবাইকেই লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি। এটা মাথায় রাখবেন। যারা আজকে বড় বড় কথা বলছেন, তাদের আমলে স্বাস্থ্য ডিপার্টমেন্টে ঘুঘুর বাসা ঢুকিয়ে রেখে গিয়েছিলেন আপনারা। সেই ঘুঘুর বাসাটা আমরা ভাঙতে পারিনি, তার কারণ আপনাদের লেফট ফ্রন্টের লোক বসে আছে, লেফটিস্ট সিপিএম এর লোক। আমি বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আজ পর্যন্ত কারো চাকরিতে হাত দিইনি, কারো বিরুদ্ধে কোনো কেস করিনি। কিন্তু এটা আমাদের দুর্বলতা ভাববেন না। আগে তো মেডিকেল কোটায় চাকরি দেওয়া হতো, লেফট ফ্রন্টের আমলে আমরা সেটা উঠিয়ে দিয়েছিলাম। আগে আলিমুদ্দিন স্ট্রিট থেকে লিস্ট আসতো, ডাক্তারবাবুদের থ্রেট করা হতো এবং WBCS কারা হবে, WBPS কারা হবে, টোটাল লিস্ট আলিমুদ্দিন থেকে আসতো। টিচার রিক্রুটমেন্ট আলিমুদ্দিন স্ট্রিট থেকে আসতো। গণশক্তিতে যারা কাজ করে সবার বউ, কোনো ইন্টারভিউ নেয়নি, এমনিতে চাকরি দিয়ে দিয়েছে। কই আমরা তো আপনাকে আঘাত করিনি। একটা মানুষ চাকরি পেয়েছে, তাকে আমি চাকরি থেকে সরাবো কেন? আমি খেতে দিতে না পারি, আমার কারো খাবার চাকরি খাওয়ার অধিকার নেই, এটা আমি মনে করি। কিন্তু আমি দিনের পর দিন আমি লক্ষ্য করছি, একতরফাভাবে যারা নরকঙ্কাল, হাত কেটেছেন, পা কেটেছেন, মুন্ডু কেটেছেন, নরকঙ্কাল তৈরি করেছেন, তাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। আমি যদি এই স্টোরি বলতে শুরু করি, আমি 1000টা কাহিনী বলে দেবো, সুযোগ পেলে বলবো, আজকে বলবো না। কিন্তু সবাইকে জানবার জন্য, এবং যেহেতু উল্টো পাল্টা রটানো হচ্ছে, আমি মনে করি অফিসারদেরও জানা উচিত ডেভেলপমেন্টটা, মিনিস্টারদেরও জানা উচিত, ডিএমএসপিদেরও জানা উচিত।
জানার অধিকার সকলের থাকা উচিত, পুলিশেরও জানা উচিত। সেই জন্য এই কথাগুলো বললাম। পুজোটা ভালো করে দেখতে হবে। স্বাস্থ্য পরিষেবাটা চালু করার জন্য যা যা করা দরকার, আমি এখনও চাই না কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে। আমি চাই শান্তিপূর্ণভাবে কথা বলার মাধ্যমে এটাকে সংযত কারণে মীমাংসা করতে। এছাড়াও আমি মনে করি মার্কেট প্রাইস পুজোর সময় অনেক সময় প্রাইস হাইক বেড়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। হঠাৎ করে কোনো উৎসব হলেই তখন ওদের বেশি করে বাড়িয়ে দিতে হয়, সেটা যেন মনিটরিং হয়। আমি সিএসকে অনুরোধ করব যে টাস্ক ফোর্সটা আমাদের আছে রিগার্ডিং মার্কেট প্রাইস, সেটাকে পুজোর আগে নিয়ে বসতে। আলু ব্যবসায়ীদের অলরেডি আমরা 1 লক্ষ আলু 2 লক্ষ আলু ছেড়েছি। তারপরে পুরো স্টক টেকিং করে নিয়ে আমার সাথে কথা বলবে পরবর্তী পর্যায়ে কি ব্যবস্থা আমরা নেব, আমাদের কতটা লাগবে সেটা আমরা সুরক্ষিত রেখে যাতে বাংলার মানুষের অসুবিধে না হয়, তারপরে আমি বাইরে বিক্রি করতে নিশ্চয়ই অ্যালাউ করব।